হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বোঝাবো ক্লাস 8-এর যে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, সেই অধ্যায়টি আমি আজকে পড়াবো। তো এই অধ্যায় সম্পর্কে তোমাদের জানতে হলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকতে হবে। তো আয়তক্ষেত্র কাকে বলা হয়? যদি আমরা প্রশ্ন করি যে আয়তক্ষেত্র কি, তো আয়তক্ষেত্রের আমি একটা ছবি এঁকেছি বোর্ডে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ABCD হলো একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ। তো আয়তক্ষেত্রের যদি সংজ্ঞা বলা হয় তাহলে বলা হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে আমরা আয়তক্ষেত্র বলি। তো আয়তক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে AB কে বলা হয় দৈর্ঘ্য এবং CD কে দৈর্ঘ্য বলা হয়, এবং BC এবং AD প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হবে AB এবং CD, প্রস্থ হবে BC এবং AD। তো আমরা আয়তক্ষেত্রের যে সংজ্ঞাটা পেলাম যে যে চতুর্ভুজের দৈর্ঘ্য, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। তাহলে সমান বলতে এই বিপরীত বাহু এই দুটি সমান হয় এবং এই দুটি সমান হয়। তাহলে এটি যদি 5 মিটার হয়, এটি হবে 5 মিটার। এটি যদি 12 মিটার হয় তাহলে এটি হবে 12 মিটার। তাহলে এই হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় এবং পরস্পর সমান্তরাল হয়। তো পরস্পর সমান্তরাল এই কথাটির মানেটা হচ্ছে কি, যে দুটি সরলরেখাকে যদি পরস্পর বিপরীত দিকে বর্ধিত করা হয়, দুটি সরলরেখাকে যদি পরস্পর বিপরীত দিকে বর্ধিত করা হয়, তাহলে সেই সরলরেখা দুটি যদি কোনো জায়গাতেই তারা পরস্পরকে ছেদ না করে, তাহলে সেই সরলরেখা দুটিকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলা হয়। তাহলে এখানে দেখো কেন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলিকে সমান এবং সমান্তরাল বলা হচ্ছে, কারণ সমান্তরাল বলা হয় কাকে? দুটি সরলরেখা। ধরে নাও এটি, এই যে দৈর্ঘ্য AB রয়েছে, AB একটি সরলরেখা ধরে নিচ্ছি। তাহলে একে যদি বিপরীত পার্শ্বে বর্ধিত করা হয় দুদিকেই, এবং CD একটি দৈর্ঘ্য, এটি একটি সরলরেখা, তাহলে এটিকেও যদি আমরা বিপরীত দিকে দুই পাশে বর্ধিত করি, তাহলে কিন্তু এই সরলরেখা দুটি কোনোদিনই পরস্পরকে ছেদ করবে না। অতএব দৈর্ঘ্য পরস্পর কি হয়? সমান্তরাল হয়। তো এরকম ভাবে কি হয়, এই যে প্রস্থ রয়েছে BC এবং AD, BC এবং AD কেও যদি আমরা উভয় বিপরীত পাশে বর্ধিত করি, তাহলে এগুলি কোনোদিন পরস্পরকে ছেদ করবে না। তাই আয়তক্ষেত্রের যে সংজ্ঞাটিতে এই কারণে বলা হয় যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলা হয়। তাহলে এখানে আয়তক্ষেত্র হচ্ছে ABCD হচ্ছে একটি কি আয়তক্ষেত্র, যেখানে দৈর্ঘ্য হচ্ছে AB এবং CD, প্রস্থ BC এবং AD। তো তোমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলি রয়েছে, অঙ্কগুলিতে বলা থাকবে যে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। তাহলে বলা থাকবে যে ঘরটির মেঝেটি প্লাস্টার করতে বা দেওয়াল প্লাস্টার করতে, বা ঘরটিতে দরজা জানালাগুলি যে রয়েছে সেগুলির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, সেই দরজা জানালাগুলিতে রং করতে কত খরচ পড়বে। এই ধরনের যে অঙ্কগুলি, সেই অঙ্কগুলি তোমাদের এই অধ্যায়ে রয়েছে। তো এই অধ্যায়ে তোমাদের অঙ্ক করতে হলে এই অধ্যায়ের আরেকটি বিষয় জানতে হবে, যেটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র তোমাদেরকে জানতে হবে। তাহলে বর্গক্ষেত্রও কিন্তু একটি কি চতুর্ভুজ। তো বর্গক্ষেত্র আমরা কাকে বলি? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, প্রতিটি বাহুই কি হয়?
সমান হয়। যে চতুর্ভুজের প্রতিটি বাহুই সমান বা চারটি বাহুই সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলি। তো এই বর্গক্ষেত্র থেকেও তোমাদের অঙ্ক রয়েছে। বর্গক্ষেত্রের কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয় এই বাহুটি যদি 5 মিটার হয় তাহলে এই বাহুটিও 5 মিটার হবে, এই বাহুটিও 5 মিটার, এই বাহুটিও 5 মিটার। প্রতিটি বাহুই কি হয়, বর্গক্ষেত্রের সমান হয়। এই বর্গক্ষেত্র থেকেও তোমাদের অঙ্ক থাকে যে কেমন ধরনের, যে একটি বর্গাকার বাগান রয়েছে, সেই বাগানের চারিদিকে এত মিটার চৌড়া একটি রাস্তা রয়েছে, তাহলে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল কত, বা রাস্তা বাদে বাকি যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে ঘাস লাগাতে যদি এত বর্গমিটার, যদি প্রতি বর্গমিটারে 42 টাকা খরচ হয় তাহলে মোট কত খরচ হবে। এই ধরনের অঙ্কগুলি তোমাদের এই অধ্যায়ে রয়েছে। তো এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হলে। তাহলে আয়তক্ষেত্রর এরপরে আমরা জানব পরিসীমা এবং ক্ষেত্রফল। তো তোমাদেরকে তার আগে বলে রাখি যে আয়তক্ষেত্রের দুটি কর্ণ থাকে, আয়তক্ষেত্রের দুটি কর্ণ থাকে এবং বর্গক্ষেত্রেরও দুটি কর্ণ থাকে। এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়েরও কিন্তু একটি সূত্র রয়েছে, সেই সূত্র আমি পরে তোমাদেরকে বলে দেব। তো এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, এই আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল, এই জিনিসগুলি আমাদেরকে এরপরে জানতে হবে। তো পরিসীমা এবং ক্ষেত্রফল বলতে কি বোঝায় সেটি প্রথমে আমরা বুঝে নেব। তো পরিসীমা যেমন একটি অঙ্ক রয়েছে, ধরো যে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ, ধরো না আমি এখানে একটা কিছু মান লিখছি যে 20 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠ রয়েছে, বা একটি ধরো না কোনো বাগান রয়েছে। সেই বাগানের চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে, সেই বাগানের চারিদিকে বেড়া দিতে যদি প্রতি মিটারে 50 টাকা খরচ হয় তাহলে তাহলে হয়তো দেওয়া আছে যে একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে সেই বাগানটির চারিদিকে বেড়া দিতে যদি প্রতি মিটারে 50 টাকা খরচ হয় তাহলে চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে। এই ধরনের অঙ্কগুলি করতে হলে আমাদেরকে কি করতে হয়, সেই বাগানের পরিসীমা নির্ণয় করতে হয়। তাহলে চারিদিকের যদি কোনো প্রশ্ন থাকে যে চারিদিকে বেড়া দিতে কিংবা চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরতে, চারিদিকে কাঁটা তার দিয়ে ঘিরতে, এই ধরনের চারিদিকের যদি কোনো প্রশ্ন থাকে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে সেটা আমাদেরকে কি নির্ণয় করতে হবে, পরিসীমা বের করতে হয়। সেই পরিসীমার সাথে প্রতি মিটারে যে টাকা খরচ হয় সেইটা টাকাটার সাথে গুণ করে দিলে আমাদের মোট খরচটা বের হয়ে যায়। এরপরে যে কোনো এরকম আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের অঙ্কে আমরা ক্ষেত্রফল কেন নির্ণয় করব। ক্ষেত্রফল আমরা কখন নির্ণয় করব, যদি আয়তক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রাকার এরকম কোনো বাগানের ঘাস লাগাতে কিংবা আয়তক্ষেত্রাকার বর্গক্ষেত্রাকার কোনো মেঝেতে টাইলস লাগাতে, এই সমস্ত মানে পুরো মেঝেটার যদি কোনো অঙ্কই বলা থাকে, পুরো মেঝের ব্যাপারে যদি কোনো কিছু বলা থাকে যে টাইলস লাগাতে, ঘাস লাগাতে, মাঠে ঘাস লাগাতে, ঠিক আছে, তাহলে এই ধরনের যদি অঙ্ক কোনো থাকে তাহলে আমাদেরকে ক্ষেত্রফল, সেই আয়তক্ষেত্রাকার যে মাঠ বা বাগান বা ঘর সেটির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এরপরে আমরা জানব যে পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এত একক। একক কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে, কারণ যে এককে দেওয়া থাকবে, যদি মিটারে দেওয়া থাকে তাহলে মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার,
সেই এককটি লিখতে হয়। তো পরিসীমা সমান কি হয়, আয়তক্ষেত্রের পরিসীমা সমান হয় 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এত একক। এরপরে আমরা কি জানবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এককটা এর হয়ে যায় কিন্তু বর্গ একক, কি হয়ে যায় বর্গ। তাহলে ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে এই বর্গ কথাটি আসে, এবং তার সাথে যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেমি, ফুট যদি থাকে তাহলে বর্গ ফুট। তো কিন্তু এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে বর্গ কথাটি আমাকে লিখতে হয়। এরপরে এখানে আমি দেখবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হয়, পরিসীমা সমান হয় 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। এরপরে ক্ষেত্রফল সমান কত হবে, ক্ষেত্রফল সমান হবে বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু, এককটা হবে বর্গ একক, এখানে এককটা হবে শুধুমাত্র একক। পরিসীমার ক্ষেত্রে এককটা শুধুমাত্র একক হয়, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, ফুট থাকলে ফুট। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা বর্গ একক হয়, বর্গ মিটার, বর্গ ফুট, বর্গ সেন্টিমিটার, এই ধরনের একক হয়। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, এবং আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। এরপর আমি যেটা তোমাদেরকে বলে দেব যে আয়তক্ষেত্রের দুটি কর্ণ রয়েছে, এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি হয়, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হয় √, দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। এটি হয় কি আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র, এত একক, একক যেটা থাকবে সেটা হবে মিটারে মিটার, ফুটে ফুট। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি, √, দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। তো এই হলো তোমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্বন্ধে যে থিওরি, তোমাদেরকে এটুকুটা জানতে হবে, এবং এর থেকে তোমাদেরকে অঙ্ক এরপরে করতে হবে। তো এখানে তোমাদের আর এক ধরনের অঙ্ক থাকে, বীজগাণিতিক রাশিমালার আকারে দেওয়া থাকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রগুলির মান। যেমন হয়তো তোমাদের দেওয়া আছে কেমন ধরনের, দেখবে যে 2x - 3 এত মিটার দেওয়া আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, এবং 5x - 3 এরকম দেওয়া আছে কি আয়তক্ষেত্রটির প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ এইরকম আকারে যদি দেওয়া থাকে, এগুলিকে বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা। 2x - 3, 5x - 3 এগুলিকে বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা। তো তোমাদের দেখবে এই ধরনের বীজগাণিতিক সংখ্যামালার আকারেও কিন্তু আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া থাকে। কিন্তু তোমরা হয়তো শিখেছ যে সংখ্যার গুণ বিয়োগ যোগ ভাগ যেভাবে হয়, বীজগাণিতিক সংখ্যামালারও গুণ বিয়োগ যোগ ভাগ সেরকম ভাবেই হয়। প্রথমে বীজগাণিতিক সংখ্যামালার গুণ তোমাদেরকে আমি একটা করে দেখাবো, যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং বীজগাণিতিক সংখ্যামালার ভাগ কেমন ভাবে হয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখেছি, 2x - 5 এবং 3x - 4। এই বীজগাণিতিক সংখ্যামালাটার গুণফল আমরা কিভাবে নির্ণয় করব। তো তোমরা এটি আমি দুরকম ভাবে তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে। দেখো, 3x দিয়ে আমি দুটি সংখ্যাকে, উপরের যে রাশি দুটি রয়েছে সেই দুটি রাশিকে গুণ করব। তাহলে 3x × 2x মানে হয় 6x², প্লাস মাইনাস 3x এর আগে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস 3x এর সাথে 5-এর গুণ, 3x এর সাথে 5-এর গুণ করব, আর এটার সাথে তো গুণ আমরা করলাম। তাহলে 3x × 5 15x। এরপরে -4 এর সাথে এই দুটি রাশির গুণ করব। তাহলে -4 এর সাথে 2x এর গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8x, -4 দুগুণে 8x। এরপরে এর সাথে গুণ করলে কি হবে,
ফাইভের আগে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 5 4 20। তাহলে এরপর আমরা যোগ করব 6x², এটা যেহেতু দুটাই মাইনাস রয়েছে সেহেতু এটা যোগ হয়ে যাবে, তাহলে মাইনাসই থাকবে। 18 আর 15 হবে কত, 23x আর প্লাস 20, এই হবে যোগফল। তো এইরকমভাবে বীজগাণিতিক সংখ্যামালা, তোমরা যে বীজগাণিতিক সংখ্যামালা 2টি বা 3টি 4টি যতগুলি থাকুক এরকমভাবে কিন্তু গুণ হয়। যেমন তোমরা সংখ্যার যেভাবে গুণ করেছ 72 আর 37 যদি আমি গুণ করি তাহলে আমরা যেমনভাবে করি 3-এর সাথে 7-এর গুণ 2-এর গুণ, তারপরে 7-এর সাথে 7-এর গুণ 2-এর গুণ। তো সেম এইরকমভাবেই কিন্তু বীজগাণিতিক সংখ্যামালার গুণ হয়। তো এই বীজগাণিতিক সংখ্যামালার এই যে 2 আর x, এটা হচ্ছে কি, এখানে x এর চলরাশি হচ্ছে 2 এবং 2 এর সাথে x, যে এই xটা হচ্ছে ধ্রুবক পদ। এই ধ্রুবক রাশিটি এই 2 এর সাথে গুণ আকারে রয়েছে, 2x মানে 2 গুণিত x, এটি গুণ আকারে থাকে। তো যখন আমরা বীজগাণিতিক সংখ্যামালার গুণ করি তখন সংখ্যাগুলির প্রথমে সাইনগুলির গুণ করতে হয়, প্লাস মাইনাস কিংবা মাইনাস প্লাস এগুলির গুণ, তারপরে সংখ্যার গুণ করতে হয়, 2 3 4 5 যে সংখ্যাগুলি থাকে সেই সংখ্যাগুলির গুণ হয়। তারপরে একই জাতীয় যদি ধ্রুবক রাশি থাকে তাহলে সেই একই জাতীয় ধ্রুবক রাশিগুলির গুণ করতে হয়, এবং যদি একই জাতীয় ধ্রুবক রাশি না থাকে তাহলে সেগুলিকে পাশাপাশি লিখে দিতে হয়। তো এই বীজগাণিতিক সংখ্যামালার তোমাদের ভাগ, গুণ, বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়, পরিসীমা নির্ণয়, এই ধরনের অঙ্ক রয়েছে। আর বীজগাণিতিক সংখ্যামালার তোমাদের সরল রয়েছে, কি রয়েছে এই অধ্যায়ে তোমাদের সরলও রয়েছে। তো আমি তোমাদেরকে পরের যে ভিডিও, সেই ভিডিওতে আমি তোমাদের যে এই প্রথম অধ্যায়টি রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, এই অধ্যায় থেকে প্রতিটি অঙ্ক, কিছু কিছু অঙ্ক তোমাদেরকে যে অঙ্কগুলি একটু জটিল আকারের সেইগুলি তোমাদেরকে আমি বোর্ডে করে বোঝাবো। তো আজকে তোমাদেরকে এই অঙ্কগুলি করতে হলে যে কি কি বিষয় জানে রাখতে হবে সেগুলি আমি খালি বলবো বা বলছি। তো আর তোমাদেরকে এখানে কি জেনে রাখতে হবে, যে বিভিন্ন যে সূত্র, 4টি সূত্র রয়েছে, 4টি সূত্র কিন্তু তোমাদেরকে এখানে মুখস্থ রাখতে হবে। a প্লাস বি তার স্কোয়ার সমান হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার স্কোয়ার সমান হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র মুখস্থ রাখতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই 3টা সূত্র তোমাদেরকে কি এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য এই 3টি সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আজকের ভিডিওটি, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলি, সেই অঙ্কগুলি তোমাদের আমি বোর্ডে একটা একটা অঙ্ক পরিষ্কারভাবে করে এবং বুঝিয়ে বলে দেব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য।